আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। সরকার আইন করে বিজেপি সরকার আইন করে রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে। তা কালকে ছিল শুক্রবার। কালকে রাজাবাজারে রাস্তায় একদল নামাজ পড়তে শুরু করেছিল। পুলিশ তাদের তুলে দিয়েছে। তারপর বিভিন্ন মাইকে, মসজিদের মাইক থেকে সবাইকে ডাকা হয়েছে, সবাই চলে এসো, আমাদের ধর্মের ওপরে আঘাত করছে, মুসলিম খতরে মে হ্যায়। তো সবাই তো আসেনি, কিছু কিছু এসছে। তখন সেখানে পুলিশ ছিল। তারপর যখন পুলিশের সামনে জোর করে যখন নামাজ পড়ার ব্যবস্থা করা হয়, সেই সময়তে পুলিশ এবং সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, ব্যাপক ধোলাই মেরেছে। ধোলাই মানে নিমেষে 5 মিনিটের মধ্যে এলাকা খালি। এবং তারপরেতে ওখানে পুলিশ পোস্টিং করে দেওয়া হয়েছে। টুকরো টাকরা খবর পাওয়া যাচ্ছে, এদিক থেকে ওদিক থেকে সমস্ত নামাজ টামাজ হয়েছে। সেগুলোর সমস্ত আজকে কড়া ভাষায় লালবাজার থেকে একটি বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের নামাজ আর রাস্তায় পড়া যাবে না। যখন পড়বে, যারা এই আদেশের উল্লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইপিসিতে, ভারতীয় ন্যায় সংহিতা, যার নতুন নাম, তাদেরকে মামলার অন্তর্ভুক্ত করা হবে। আর মামলার অন্তর্ভুক্ত করা হলে এই মামলায় 6 মাসের কারাদণ্ড আছে। মুসলিম কি জান খতরে মে হ্যায়। বাবা মসজিদে যা, মসজিদে গিয়ে নামাজ পড়। তারা বদমাইশি করে, রাস্তা ব্লক করে, অফিস যাত্রীদের দুর্ভোগ করে, পথচারীদের দুর্ভোগ করে তারা কেন ঘন্টাখানেক নামাজের জন্য, নামাজের আগে 15 মিনিট, নামাজের পরে ওই চাদর ফাদর গুটিয়ে নামাজের পরেও 15 মিনিট, সব মিলিয়ে ওই 30-45 মিনিট রাস্তাটা পুরো ব্লক করে রেখে দেওয়া হতো। এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর তিনি একেবারে আইন করে বন্ধ করে দিয়েছেন এবং আইপিসির আন্ডারে, ভারতীয় ন্যায় সংহিতার আন্ডারে তাকে ফেলে দিয়েছে। এতে মুসলমানরা ভীষণ ক্ষেপে আছে। এখন মুসলমানরা বলছে আমাদের বড় অত্যাচার হচ্ছে। বিজেপি বলছে সারা তোরা তো আমাদের ভোটই দিসনি, যারা ভোটই দেয়নি তাদের ধর্মে কি হলো না হলো, আমাদের কি যে গেল এলো। আইন মানো, আইন মেনে যদি চলো তাহলে ঠিক আছে। আইনের ব্যত্যয় হলে তাহলে কড়া দান্ডা প্রয়োগ। এখন আমি একটা হিন্দি চ্যানেলে আজ তাকে গিয়ে আমি একটা মন্তব্য করেছিলাম যে মিডিয়া বুরুজ হচ্ছে মক্কা আর রাজাবাজার হচ্ছে মদিনা। মক্কা যিনি অধিপতি তিনি হচ্ছেন আমাদের ফিরহাদ হাকিম মেয়র। তিনি এক সময় বলেছিলেন এটা হচ্ছে মিনি পাকিস্তান। তা এখন মিনি পাকিস্তানেও রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে গেছে, গরু কেটে ঝোলানো বন্ধ হয়ে গেছে, আর গরুর মাংসের আকাল দেখা দিয়েছে কালকে থেকে। এটাও শুনে রাখুন, ভারতবর্ষে এখন গরুর মাংসের, পশ্চিমবঙ্গে বিশেষ করে গরুর মাংসের আকাল দেখা দিয়েছে। যেমন আসাম, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যার সঙ্গে এবার যোগ হলো পশ্চিমবঙ্গ। 19টা রাজ্যে বিজেপি শাসন করছে। এই 19টা রাজ্যেই গোমাংস বন্ধ। পাঁঠা খাও, গরুই খেতে হবে তার কি মানে আছে? গোমাংস ছাড়া তাদের মুখে রোচে না। অবশ্য যারা একটুখানি জাতে উন্নত, শিক্ষিত, তারা কিন্তু গোমাংস খায় না। আবার আমাদের একদল বামপন্থী আছে। আমি তখন স্টেটসম্যানে কাজ করি। স্টেটসম্যানে গেটের সামনে তারা গোমাংস রান্না করে
তারা প্রতিবাদ জানিয়েছিল। কি একটা তখন হয়েছিল সেই সময়তে, এই বিকাশ ভট্টাচার্য, আমাদের যিনি উকিল আছে সিপিএম এর, বিকাশ ভট্টাচার্য এবং অনেক কবি সাহিত্যিক, তারাও কিন্তু রাজনীতিবিদ অংশগ্রহণ করেছেন, গরুর মাংস খেয়েছিলেন, খেয়ে নিজেদের পবিত্র করেছেন, ইসলাম ধর্মে নিজেদেরকে পবিত্র করেছেন। এখন এই নিয়ে মুসলমানদের মধ্যে ব্যাপক ক্ষোভ, তারা মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছে, কিন্তু সেই চিঠি তো ডাস্টবিনে যাবে, এটা একদম পরিষ্কার। আর আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যা ব্যাটিং করছেন, যোগীজি ওই যে উত্তরীয় পড়িয়ে দিয়েছেন, আমি বারবার বলি না যে আমার কাজটা তুমি এগিয়ে নিয়ে চলো। একদিন বলা হতো যোগী মডেল, হেমন্ত বিশ্ব শর্মা মডেল, এবার থেকে সারা ভারতবর্ষে শুভেন্দু অধিকারী মডেল উল্লেখিত হবে। তিনি একের পর এক এমন ডিসিশন নিচ্ছেন যে ভারতবর্ষের মুসলমানরা পাগল হয়ে যাবে। তারা ভোট দিক বা না দিক, তাতে আমাদের বিজেপির কিছু আসে যায় না। বিজেপি জানে যে আমাদের সঙ্গে দেশের অধিকাংশ হিন্দু আমাদের সাপোর্ট করছে। আর এই যে বাংলার যে জাগরণ শুরু হয়েছে, একদিন একটা কথা চালু ছিল, আজ বাংলা যেটা পথ দর্শায় সেটা সারা পৃথিবী দেখে। আজকে বাংলা যে পথ দেখাচ্ছে সেটা কিন্তু সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে যে বাংলার হিন্দুরা কি করতে পারে। নইলে 93% ভোট পড়ে এই বাংলা দখল করতে পারতো না বিজেপি, যেটা একটা রেকর্ড হয়ে রইল। এইবারে কাজ সহজ হয়ে গেল বিজেপির পক্ষে বাংলার উদাহরণ দেওয়া, যে বাংলা যদি করতে পারে তাহলে আমরা পারবো না কেন। সামনেই আবার উত্তরপ্রদেশের ভোট আছে, চিন্তা নেই, উত্তরপ্রদেশে আরামসে জিতে যাবেন আমাদের মোদিজি। আবার কয়েকটা জায়গায় ভোট আছে, আবার খবর নিতে হবে। আমাদের তো সারা বছর ধরেই ভোট হয়, নয় লোকসভা আর নয় বিধানসভা, সারা বছর ধরে ভোট হয়। তো এখন মুসলিমরা একত্রিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু ভয়ের চোটে অর্ধেক মুসলিম তারা ঘর থেকে বেরোচ্ছে না, প্যাদানির এত ভয়। আর কালকে শুভেন্দু অধিকারী একটা মারাত্মক ডিসিশন নিয়েছেন। এই অভয়া বলে যে মেয়েটি খুন হয়েছিলেন, অত্যাচারিত হয়ে আরজিকর হসপিটালের ভেতরে তাকে খুন করা হয়েছিল, এবং 3 ঘন্টার মধ্যে তার বডি ফডি জ্বালিয়ে ঘটনাস্থলের পাঁচিল ভেঙে ধুয়ে মুছে পরিষ্কার করে সমস্ত কিছু প্রমাণ আদি মুছে ফেলা হয়েছিল। সেইটার সঙ্গে কিন্তু অনেকেই জড়িয়ে আছে। সব পথ কিন্তু মিশেছে গিয়ে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আমি আপনাদের আজকে বলে দিলাম, গতকালকে অভিষেকের বিরুদ্ধে একটা মামলা হয়েছে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য। অমিত শাহের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেওয়ার জন্য রাজীব সরকার নামে একজন ব্যক্তি, তিনি ওই সাইবার থানায়, সল্টলেক সাইবার থানায় গিয়ে তিনি একটা অভিযোগ দায়ের করেছেন, সেটাকেই এফআইআর হিসেবে গণ্য করা হয়েছে। এই যে কালীঘাট মুখী হলো, 30-এর বি হরিশ চ্যাটার্জি অব্দি তো যাবেই। আমাদের মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া এই ধরনের কাণ্ড, নৃশংস কাণ্ড, একটা মেয়েকে খুন করে, নিষ্পাপ মেয়েকে খুন করে, ডাক্তারি পড়ছিল, সে ইন্টার্ন ছিল, তাকে খুন করে তার বডি 3 ঘন্টার মধ্যে পোস্টমর্টম করে জ্বালিয়ে দেওয়া হলো। কি এমন তাড়াহুড়ো ছিল? এর জন্য দায়ী যারা আছে, সেই তৎকালীন যে পুলিশ কমিশনার ছিলেন বিনীত গোয়েল, আর তার সঙ্গে আরো 2 জন অফিসার ছিলেন। একজন মহিলা, নামগুলো আমি ভুলে গিয়েছি,
তিনি প্রেস ব্রিফিং করে সর্বদা মিথ্যে কথা বলতেন, এবং আরেকজন অভিষেক গুপ্তা আইপিএস, তিনি টাকা নিয়ে ওই যে পীড়িতা, যে মেয়েটি, তার বাড়িতে গিয়ে টাকার অফার করেছিলেন। এই তিনজনকে কালকেই সাসপেন্ড করা হয়েছে, সোজা সাসপেন্ড। এই যে পুলিশ অফিসারদের সাসপেনশন এবং এদিকে ওদিকে আধিকারিকদের বিরুদ্ধে এখন যে মামলা এবং খোঁজখবর শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, এর হাত থেকে কেউ রেহাই পাবে না। মদন মিত্র সে হসপিটালে ভর্তি হয়ে গেছে। সুজিত বসু যেই না অ্যারেস্ট হয়েছে, মদন মিত্র হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আগে একটা কি কাণ্ড ছিল, যখনই কেউ পুলিশের বা ইডি বা সিবিআই নজরে পড়তো, তখনই সে এসএসকেএম এর উডবার্ন এতে গিয়ে ভর্তি হয়ে যেত, এবং তাদের পরিচিত ডাক্তাররা যতক্ষণ না সার্টিফিকেট দিচ্ছে সুস্থ বলে, ততক্ষণ সে বেরোতো না। অনেকেই ঢুকেছেন সেই সময়তে। এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি করেছেন, তিনি উডবার্ন ওয়ার্ড এবং এসএসকেএম এর রাজনৈতিক নেতাদের ঢোকা বন্ধ করে দিয়েছেন, পুরো বন্ধ। মানে সাধারণ মানুষ ছাড়া এসএসকেএম এ কোনো নেতা গিয়ে উডবার্ন ওয়ার্ড বা অন্যত্র ভর্তি হতে পারবেন না। বেসরকারি নার্সিংহোমে যান। অনেকেই এখন অসুস্থ বোধ করছেন। কালকে আরেকজনকে অ্যারেস্ট করা হয়েছে, খাদ্যমন্ত্রী সম্ভবত অ্যারেস্ট করা হয়েছে, অনেকক্ষণ ধরে জেরা হয়েছে রাত্রিবেলা, এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। কিন্তু তাকে বহুবার ডাকার পর তিনি বাধ্য হয়ে গতকালকে হাজির হয়েছেন ইডির দপ্তরে। তারপর থেকে তার আর কোনো খবর পাওয়া যাচ্ছে না, মনে হয় জমা হয়ে গেছেন। এই যে একে একে মন্ত্রীরা ধরা পড়ছে, তাতে কিন্তু ফিরহাদ হাকিমের কিন্তু বুকে কাঁপন ধরেছে। মমতা ব্যানার্জি তিনি শপথ নেওয়ার সময় 2016 সালে, আমার কাছে ভিডিওটা এখন নেই, 2016 সালে শপথ নেওয়ার সময় তিনি ঈশ্বরের নামে এবং আল্লাহর নামে কসম খেয়েছিলেন, শপথ দিয়েছিলেন। আল্লাহ এত প্রীতি তার অঙ্গুলি হেলন ছাড়া তো এখন আর কিছু হয় না। তিনি আবার হুঙ্কার দিয়েছেন, আমি আবার পথে নেবে, আমি আবার দলকে আবার একজোট করব, আর দল একজোট হবে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার দল তেজপাতা হয়ে গেছে। ওই দলে আর কিন্তু কেউ, আপনি যদি রিজাইন করে, যদি অন্য কাউকে রিজাইন করে যদি ভোটে আবার দাঁড়ান, সে সাহস আপনার হচ্ছে না। কারণ যদি আপনি রিজাইন করিয়ে কাউকে ওই সিটে দাঁড়িয়ে আবার পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করেন এবং যদি বিধানসভায় ঢোকার চেষ্টা করেন, তাহলে পরে আপনি নিশ্চিতভাবে হার। সেক্ষেত্রে 207টা সিট আছে, ফলতার সিটটা এখন 21 তারিখে আবার পুনর্নির্বাচন আছে, সেটিও বিজেপি জিতবে। কারণ জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এককভাবে হিন্দুরা ভোট দেবে, এবং এই যা আবহাওয়া আছে, আবহাওয়ায় আবার দেখবেন 93-94% ভোট পড়েছে ফলতাতে, তাহলে হয়ে যাবে 208। এবং মুখ্যমন্ত্রী যদি কাউকে রিজাইন করে, বিজেপি কাউকে রিজাইন করে, যদি ওখানে আবার দাঁড়ান, ওনার কথাই শেষ বাক্য, রিজাইন করো তো রিজাইন করো, শেষ বাক্য। যদি দাঁড়ান তাহলে নিশ্চিত হার, সেটা উনি বুঝতে পারছেন, তাই তিনি ওই পথে এবার হাঁটছেন না। এর আগে কিন্তু ওই কাজ উনি করেছেন, এবারেও করছেন না। এবারে দলকে সুসংগঠিত করার চেষ্টা করছেন, কিন্তু দলের অর্ধেক বিধায়ক হাওয়া, পুরো কেটে পড়েছে, তাদের কাউকে দেখা যাচ্ছে না। পার্লামেন্টারি কমিটি থেকে এখন 2-3জন উপস্থিত হয়েছেন। লাস্টে কি হবে জানেন? লাস্টে পড়ে থাকবে পার্লামেন্টে লাস্টে যেটা পড়ে থাকবে, সেটা হচ্ছে সায়নী ঘোষ, মহুয়া মৈত্র আর সাগরিকা ঘোষ। এই 3জন ছাড়া আর সব কিন্তু হয় রিজাইন করবে, আর না হলে পরে পালিয়ে যাবে। সুতরাং ওই যে বললাম,
যে যে এখানে তদন্ত হচ্ছে সব গিয়ে মিশবে কিন্তু ওই 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া ওই যে প্রাণী, উনি কিন্তু তিহার জেলে ঢুকবেনই। সময়ের অপেক্ষা এবং কিছু প্রমাণের অপেক্ষা। আপনারা মিলিয়ে নেবেন এইটি হয় কিনা। অদূর ভবিষ্যতে এটিই হবে। আজকে আমি আপনাদের ঘোষণা করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।